এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ থেকে P2 পয়েন্টের ডিসটেন্স, এবং এই V1 যেটা এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ থেকে P1 পয়েন্টের ডিসটেন্স। ঠিক আছে, এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা এটার উপর বেস করে একটা টু ওয়ে সিস্টেমের জন্য অর্থাৎ একটা সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য আমরা ক্যাপাসিট্যান্সের মান কিভাবে হিসেব করবো দেখবো। আচ্ছা, এই ক্যাপাসিট্যান্সের সাথে ভোল্টেজের রিলেশনটা কি? C ইকুয়াল টু কিউ বাই ভি, তাই তো? C ইকুয়াল টু কিউ বাই ভি, তার মানে আমি যদি এখানে ভিটা বের করতে পারি, তো আমি চার্জ দিয়ে যদি ভি কে ভাগ করে দিই, তাহলে সেই সিস্টেমটার জন্য আমরা ক্যাপাসিট্যান্সের মান বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেজ সিস্টেম বা টু ওয়ে সিস্টেম। এই টু ওয়ে সিস্টেমের জন্য আমরা দেখতেছি যে এখানে দুইটা কন্ডাক্টর ব্যবহার করছি আমরা। একটা কন্ডাক্টর যার মধ্যে দিয়ে কিউ এ পরিমাণ চার্জ যাচ্ছে এবং যেটা রেডিয়াস হচ্ছে আর এ, আরেকটা কন্ডাক্টর যার মধ্যে দিয়ে কিউ বি পরিমাণ চার্জ যাচ্ছে এবং সেটা রেডিয়াস হচ্ছে আর বি। এখন এ এবং বি দুইটা কন্ডাক্টর, তাদের রেডিয়াস কি সেটা বলে দেওয়া আছে এবং কি পরিমাণ চার্জ সেটা বলে দেওয়া আছে। এখন যখন আপনাকে বলা হচ্ছে বি এ বি, তার জন্য কিউ এ চার্জের জন্য, যেহেতু কিউ এ অন কন্ডাক্টর এ, তার মানে কিউ এ চার্জের জন্য আমি বি এ বি বের করতে চাচ্ছি। তো একটু যদি খেয়াল করে দেখেন বি এ বি, তো কিউ এ চার্জটাকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করতে চাচ্ছি। তখন কিউ এ চার্জটা কোন জায়গায় আছে? এই ধরে নেই আমি কিউ এ চার্জটা এই সেন্টারে আছে, তাহলে কিউ এ চার্জটাকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করতে চাচ্ছি। তো এ পয়েন্ট বলতে আমি কি বুঝাচ্ছি? এ পয়েন্ট বলতে আমি বলতে পারি যে এই এ পয়েন্ট কতটুকু পর্যন্ত হতে পারে, তার নিজের এ পয়েন্টটা হতে পারে তার যেই কন্ডাক্টরটা আমরা ব্যবহার করছি বা যেই চার্জটা আমরা নিচ্ছি সেই চার্জটা চারপাশের অংশটুকু কতটুকু সেটা। কারণ এটাই তো হচ্ছে এ কন্ডাক্টর, তাই না? বা এ সাইড, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে আমি এখন চার্জ কিউ এ পরিমাণ চার্জকে আমি মুভ করতে চাচ্ছি এ থেকে বি পয়েন্টের দিকে। এখন তাহলে আমার কি হচ্ছে, এই যে পয়েন্টটা, এই সার্ফেসের মধ্যে যে পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা তখন হয়ে যাবে আমাদের পি ওয়ান পয়েন্ট। তার মানে আমি যদি বলি এই যে আর এ ডিস্টেন্সে যে পয়েন্টটা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের পি ওয়ান পয়েন্ট। এবং সেন্টার থেকে পরের কন্ডাক্টরের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ডি ডিস্টেন্স, which is P2 পয়েন্ট। এই পয়েন্টে গিয়ে, এই সেন্টারে গিয়ে আমরা যে পয়েন্টটা পাচ্ছি, এটা হচ্ছে P2 পয়েন্ট। কথাটাকে বুঝতে পারছি? আমরা চার্জটাকে মুভ করতে চাচ্ছি কোথা থেকে? আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করতে চাচ্ছি। তো আমাদের কি হচ্ছে, আমার চার্জটা কিউ এ চার্জের জন্য আমরা কিছু দেখছি। তো কিউ এ চার্জের জন্য আমি যদি কিউ এ চার্জটা এই সেন্টারে আছে, এই সেন্টার থেকে এই সারফেস পর্যন্ত যদি যায়, তাহলে সে এ পয়েন্টকে কভার করছে, দ্যাট মিন্স আর এ ডিস্টেন্সে যদি যায় বা P1 পয়েন্টে যদি যায়, তাহলে সে এ ডিস্টেন্স এর জন্য তার যে কাজ করতে হয় সেটা করছে, এবং বি পয়েন্টে যাওয়ার জন্য তাকে কি করতে হচ্ছে, এই কিউ এ চার্জকে ডি পরিমাণ ডিস্টেন্স তাকে অতিক্রম করতে হচ্ছে। তো আমরা যদি একটু আগের ইকুয়েশনটার সাথে দেখি, কিউ ডিভাইডেড বাই 2 পাই কে লন d2 ডিভাইডেড বাই d1। d2 বলতে আমরা কি বুঝতেছিলাম? P2 পয়েন্টের ডিস্টেন্স, এবং d1 বলতে বুঝতেছিলাম P1 পয়েন্টের ডিস্টেন্স। তো এখানে আমরা কোন চার্জের জন্য ইকুয়েশনটা লিখছি? কিউ এ চার্জের জন্য ইকুয়েশনটা লিখছি। 2 পাই কে একটা কনস্ট্যান্ট টার্ম। এবার এই যে ডিসটেন্সটা P2 পয়েন্টের জন্য, যে ডিসটেন্সটা, সেটা কত হয়ে গেল এখন? এই যে কিউ এ চার্জ, এটা P2 পয়েন্টের ডিসটেন্সটা কত হচ্ছে? ডি ম্যাম এবি এবি বা বলতে পারি ডি, তাই না? এখানে ডি মেনশন করে দেওয়া আছে, ডি এবি বলতে পারি অথবা ডিও বলতে পারি। আচ্ছা, এবং আমাকে P1 পয়েন্টের ডিসটেন্সটা কত বলা আছে? এই সেন্টার থেকে এই সারফেস পর্যন্ত, which is আর এ। তাহলে আমরা এইখান থেকে বের করতে পারলাম যে আমাদের যে ভি এবি বের করছি আমরা, সেই ভি এবি ডিউ টু কিউ এ। আচ্ছা, এবার যখন আমাকে বলা হচ্ছে এই কিউবি চার্জটাকে আমরা মুভ করতে চাচ্ছি, কিউবি চার্জটাকে মুভ করতে চাচ্ছি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কিউবি চার্জটাকে আমরা মুভ করতে চাচ্ছি। একটু খেয়াল করে শুনবেন, কিউবি চার্জটাকে আমি মুভ করতে চাচ্ছি, কিন্তু
কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, এ থেকে বি নাকি বি থেকে এ? এ থেকে বি। এ থেকে বি, যেহেতু আমি বি এ বি নিয়ে কাজ করছি, তো আমি এ থেকে বি পয়েন্টটা নিয়ে আমরা কাজ করছি। আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে, এই যে আমি একবার ধরে নিচ্ছি কিউ এর কথা, একবার ধরে নিচ্ছি কিউ বির কথা। এই সিস্টেমটা আসলে যখন আমরা, আপনাদের নিশ্চয়ই সুপারপজিশন থিওরেম মনে আছে, সুপারপজিশন থিওরেম মনে আছে? আচ্ছা আমি একটু রিভিউ করি, মনে আছে নিশ্চয়ই। যদি আমার সার্কিটে একাধিক ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমি কি করতে পারি, আমি একটা ভোল্টেজ সোর্সকে বা একাধিক সোর্স থাকে, আমি একটা একটা সোর্সকে সার্কিটে অ্যাক্টিভ রাখবো, বাকি সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। এবং এই যে একটা একটা করে সোর্স অ্যাক্টিভ রাখলে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট পাবো বা দুইটা পয়েন্টের মধ্যকার যে পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, তার সামেশন হবে টোটাল সার্কিটের টোটাল যতগুলো সোর্স আছে সবগুলো অ্যাক্টিভ রাখলে যা হয় সেটা। মনে করতে পারছি সুপারপজিশন থিওরাম? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখানে সেই কাজটাই করতে চাচ্ছি। এই জন্য আমরা কি করলাম, একবার সার্কিটের মধ্যে এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখছি, এই সোর্সটাকে অ্যাক্টিভ রেখে আমরা বিএ বের করছি, আবার সার্কিটে এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখছি, অ্যাক্টিভ রেখে আমরা সেই ভোল্টেজটাই বের করতেছি। সুপারপজিশন থিওরাম অনুযায়ী কি বলে, আমার টোটাল সার্কিটের ভোল্টেজ কি হয়ে যাবে, এই দুটো ভোল্টেজের যোগফল। যোগফল। আচ্ছা এবার তাহলে আমাদের আগের পার্টে আসি, আমরা কিউবি চার্জটাকে বের করছি, মুভ করাচ্ছি পি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। তাহলে এখন বলেন আমাকে কিউবি পয়েন্টটা, কিউবি চার্জটাকে এই জায়গায় আছে, তাহলে কিউবি চার্জটাকে আগে কোন ডিস্টেন্সটা কভার করতে হবে, বা তার জন্য পি ওয়ান পয়েন্ট কোনটা হবে, সে আগে কোন পয়েন্টে যেতে হবে তাকে, সেটা এই সেন্টারে আছে। ঠিক আছে, আমার স্ক্রিনে যে স্পটলাইটটা আছে এটা খেয়াল করেন, সে আছে এই বি চার্জের সেন্টারে, তাকে আগে কোন পয়েন্টে যেতে হচ্ছে, আর বিতে না? এ পয়েন্টে। কারণ তার ভোল্টেজটা তো আমি বলছি এ থেকে বি, তাইলে আমি এই চার্জটাকে আগে কোথায় নিব, এই এ পয়েন্টে নিচ্ছি, তারপরে আমি এই তার সার্ফেসে নিচ্ছি, উইচ ইজ ইন্ডিকেটিং বি পয়েন্ট। ম্যাম এটা কি হলো, মানে একবার এ তে নিলাম এইভাবে আইনে, তারপর আবার ওই সারফেসে নিলাম। আচ্ছা, আমরা কি হিসেব করছি, আমরা ক্যাপাসিটেন্স হিসাব করার জন্য আমার ভোল্টেজ লাগবে, তো সেই ভোল্টেজটাকে আমরা কিভাবে হিসেব করতে পারবো, তার চারপাশে যেই ফ্লাক্স লাইন, ইলেকট্রিক ফ্লাক্স লাইন, সেই ফ্লাক্স লাইনটা কতটুকু পর্যন্ত হতে পারে, এখানে একটা চার্জ আছে, তার ফ্লাক্স লাইন কতটুকু পর্যন্ত হতে পারে বলেন। ইলেকট্রিক ফ্লাক্স লাইন বলতে আসলে কি বুঝাচ্ছি, আমি এই চার্জ লাইন এবং এই যে চার্জ আছে তারা একজন আরেকজনের মধ্যে ইন্টারচেঞ্জ করে যে ফ্লাক্স লাইন ক্রিয়েট করে। জি ম্যাম, সেটা আচ্ছা, বুঝলাম। তাহলে এখন সেই ফ্লাক্স লাইনের মধ্যকার দুইটা পয়েন্টের মধ্যকার পোটেনশিয়াল ডিফারেন্স আমরা লিখছি। এই এইটা একটা পয়েন্ট আছে, আর এখান থেকে আপনার কানেক্ট করে একটা পয়েন্ট পাইলাম, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স লাইন। ঠিক আছে, এখন তাইলে এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এটা তাইলে আমাদের আরেকটা পয়েন্ট, এটা পি ওয়ান পয়েন্ট ছিল, এটা পি টু পয়েন্ট ছিল। এর মধ্যে যদি আমি চার্জটাকে মুভ করতে চাইতাম তাহলে যে পোটেনশিয়াল ডিফারেন্স পাইতাম, যে কাজ করতে হইতো, সেটাই হচ্ছে আমাদের বি এ বি। কোন চার্জটাকে মুভ করার জন্য, কিউ এ চার্জটাকে। আমার সার্কিটে কয়টা চার্জ আছে, দুইটা চার্জ আছে, তাহলে আমি একবার এই চার্জটাকে মুভ করতে পারি, আবার আমি এই চার্জটাকে মুভ করতে পারি। এখন কি বুঝতে পারছি কথাটা? জি ম্যাম, সেটা তো বোঝা গেছে। মানে আমি বলতেছি কিউ বি থেকে একবার চার্জটাকে এর সেন্টারে নিব, তারপরে আবার ওইটার সারফেসে নিব, এটা কিরকম হলো সেটা। স্যার ম্যাম বলতে যাচ্ছে বিএবি করা লাগবে, যদি বিবিএ করা লাগতো তাহলে ওইভাবে হতো। এক্স্যাক্টলি, আমি বলতে চাচ্ছি যে আমাকে ভিএবি বের করতে হচ্ছে। আমি যখন সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করব তখন আমাকে যে ভোল্টেজ গুলো আমি আনবো বা যে কারেন্ট গুলো আনবো, ধরেন আপনাকে এরকম একটা সার্কিট দেয়া হলো যেটাতে দুইটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে এদিকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কারণ এখানে আরেকটা রেজিস্ট্যান্স দেই, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে, আপনি একবার একটা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ রাখবেন, আমি আপনাকে বের করতে বললাম যে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কত হয় সেটা আপনি আমাকে বের করে দেখাবেন।
ঠিক আছে, এই I1 কারেন্টের মানটা সুপারপজিশন থিওরাম দিয়ে করে দেখাবেন। তখন আপনি কি করবেন, আপনি ম্যাম একবার দুইটার জন্য এই, আলাদা করে করে যোগ করে দিব, ঠিক আছে? হ্যাঁ কিন্তু সেটার জন্য আপনি কি করবেন, আপনি I1 কারেন্টটাই বের করবেন নাকি একবার এই ব্রাঞ্চের কারেন্ট একবার I1 বের করবেন একবার I2 বের করবেন? ম্যাম দুইটা আলাদা করে করতে হবে তো। দুইটা আলাদা করে করবেন, কিন্তু আপনি I1 কারেন্টই তো বের করবেন। জি ম্যাম। এই ব্রাঞ্চের কারেন্ট বের করলে তো আপনার হবে না, হবে? না ম্যাম, মানে দুইটা সোর্সকে একবার একটাকে অফ করে এইটা এইটা হ্যাঁ, করব তারপরে। একবার ভোল্টেজ সোর্সটাকে অফ করবেন, করে I1 বের করবেন, একবার কারেন্ট বা ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে I1 বের করবেন, একবার কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে I1 বের করবেন। দুইটা I1 যোগ করে দিয়ে আমরা টোটাল I1 টা পাবো, তাই না? তাহলে এখানেও তো আমি এটার জন্য বের করছি VAB, পরেরটার জন্য যদি আমি VBA বের করি তাহলে কি আমি দুইজনকে যোগ করতে পারবো? দুইটা সেম হবে? না ম্যাম, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেই টার্মটা আমরা ব্যবহার করছি ভিএবি, ভিএবি যেহেতু করছি সেই জন্য আমাকে চার্জটাকে আগে এ পয়েন্টে আনতে হচ্ছে, দেন বি পয়েন্টে যাচ্ছে, বা আমি বলতে পারি যে আমার কাছের পয়েন্টটা থেকে দূরের পয়েন্টে, সরি দূরের পয়েন্টটা থেকে কাছের পয়েন্টে আমি চার্জটাকে মুভ করছি। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমি কিউবি চার্জের জন্য কাজটা করছি লন, তাইলে আমাদের এই পি টু পয়েন্ট মানে হচ্ছে, এখন পি টু পয়েন্ট কোনটা হয়ে যাবে বলেন? আরবি। আরবি হয়ে যাবে পি টু পয়েন্ট। কেন? কারণ আমরা কিন্তু আগে, আমার যদি আগের ছবিটা, আমরা যদি একটু আগের ছবিটাতে যাই, এই ছবিটা খেয়াল করেন, আমি আপনাদেরকে গতদিনই বলেছিলাম যে আমরা যদি V12 যখন বের করছি তখন কি হয়ে যাচ্ছে, V12 এর সময় আমরা লিখছি লন V2 ডিভাইডেড বাই D1, কিন্তু আমি যদি আপনাদের এটা লিখছি কখন, যখন V12 এক থেকে 2 নাম্বার পয়েন্টের জন্য, আমি পুরোটা ইকুয়েশন লিখলাম না, এখানে একটা টার্ম আছে। আচ্ছা, যদি আমি আপনাকে V21 বের করতে বলতাম তাহলে ইকুয়েশনটা কি হতো, লন, উল্টা হইতো, উল্টা হতো, উল্টাটা কি হতো, মানে 2/1/2, D1 বাই D1 D2। বাই D2। কেন? কারণ তখন আমি কি করছি, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে চার্জটাকে মুভ করাচ্ছি, 2 থেকে 1 এ। 2 থেকে 1 এ চার্জটাকে মুভ করাচ্ছি। তো এখানেও সেম কাজটাই করা হয়েছে, এখানে আমি পরের পয়েন্টের জন্য কিউবি চার্জের জন্য এখানে হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের P1 পয়েন্ট এবং এই পয়েন্টটা হয়ে যাচ্ছে P2 পয়েন্ট। তো P1 পয়েন্টের যে ডিসটেন্স সেটা হয়ে যাচ্ছে আর, সরি ক্যাপিটাল ডি, এবং P2 পয়েন্টের যে ডিসটেন্স সেটা হয়ে যাচ্ছে আর বি। ঠিক আছে, তাহলে এখন যখন আমরা সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করব, সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করা মানে আমাকে এই দুইটা টার্ম যোগ করে দিলে আমি টোটাল ভিএবির মানটা পাবো। এখন দুইজনকে যখন আমি যোগ করলাম, দুইজনকে যোগ করতে গেলে যেহেতু আমার এটা একটা সিঙ্গেল ফেজ সার্কিট, এই সিঙ্গেল ফেজ সার্কিটে একটা তার দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো হবে অন্য তারটা দিয়েও কি সেম পরিমাণ চার্জ ফ্লো হওয়ার কথা, নাকি ডিফারেন্ট চার্জ ফ্লো হওয়ার কথা? আবার বলবেন। আচ্ছা, একটা সিঙ্গেল ফেজ ম্যাম একই চার্জ হবে। একই চার্জ, একটা সিঙ্গেল ফেজ সার্কিটের মধ্যে একটা তার দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো হওয়ার কথা আরেকটা তার দিয়ে সেম পরিমাণ চার্জ ফ্লো হওয়ার কথা, তাই না? কারণ ধরেন 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছেন আপনি, প্লাস থেকে যে পরিমাণ চার্জ ফ্লো হবে, আবার মাইনাস তার দিয়েও তো সেম পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে, শুধু তাদের ডিরেকশনটা কি হয়ে যাবে, ডিফারেন্ট। ডিফারেন্ট। কারেন্টের মানও আমরা যেরকম দেখেছিলাম, কারেন্টটা সেম কারেন্ট ফ্লো হচ্ছে কিন্তু তাদের ডিরেকশনটা ডিফারেন্ট, একটা দিয়ে সার্কিটে কারেন্ট ঢুকছে আর একটা দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাইলে এখানকার জন্য আমি বলতে পারি যে আমার এই যে টার্মটা কিউবি, টার্মটাকে আমি বলতে পারি না যে কিউবি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ এ। তো এখানে সেই কাজটাই করা হয়েছে, কিউবি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ এ যদি আমরা ধরি তাহলে দুইজনকে যোগ করলে আমরা এই ফরম্যাটটা পাই। আচ্ছা, এবার আসি হচ্ছে, তো আমরা এখান থেকে বের করলাম হচ্ছে ভিএডি। তো এই টার্মটা নিশ্চয়ই বলার আপনাদের আর প্রয়োজন নাই, লনের টার্মটা মাইনাস করা হয়েছে, লনের টার্ম মাইনাস করা মানে কি হয় আসলে, ডিভাইড হয়ে যায়। তো লন ডি ডিভাইডেড বাই আর, ডি ডিভাইডেড বাই আর এ, তারপরে কি হয়ে যাচ্ছে, এই টার্মটা কি হয়ে যাচ্ছে মাইনাস, তো ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গেলে কি হয়ে যায় আমাদের সিম্বল গুলো এরকম হয়ে যাবে না?
তো ln b স্কয়ার ডিভাইডেড বাই RA ইনটু RB, ঠিক আছে, ln b স্কয়ার ডিভাইডেড বাই RA ইনটু RB। এখন আমি যখন আপনাকে CAB বের করতে বলছি, CAB বের করার সময় আমার কি লাগছে, চার্জ ডিভাইডেড বাই পটেনশিয়াল ডিফারেন্স। তো চার্জ হচ্ছে QA, আর এখানে আমরা ভোল্টেজের মানটা পাইলাম QA ডিভাইডেড বাই 2 পাই K ln b স্কয়ার ডিভাইডেড বাই RA ইনটু RB। কিউ কিউ কাটা চলে যাচ্ছে, 1/2 পাই কে টা উপরে চলে গেল, ln b স্কয়ার ডিভাইডেড বাই RA ইনটু RB। এই টার্মটা পাইলাম হচ্ছে আমরা যদি একটা CAB, আমার ট্রান্সমিশন লাইনের A থেকে B এর জন্য ক্যাপাসিটেন্সের মানটা কত হয় সেই টার্মটা আমরা বের করলাম। যেখানে আমরা ইউনিটটা দেখতে পাচ্ছি ফ্যারাডে পার মিটার। এখানেও কাহিনী একই, আমরা যখন ধরে নিয়েছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে আমরা 1 মিটার তারের জন্য ক্যাপাসিটেন্স বের করছি। এখন একটু খেয়াল করি আমরা, যদি আমাদের RA এবং RB এর মানটা সমান হয়, RA এবং RB এর মানটা সমান হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি না যে RA স্কয়ার, জি কথা ম্যাম। শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বোঝা যাচ্ছে কথা? জি ম্যাম। আচ্ছা, RA এবং RB এর মানটা যদি সমান হয় এবং তাদেরকে যদি R দিয়ে ডিনোট করি, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, R স্কয়ার। তো এখানে আছে B, উপরের পার্টটাতে লবের পার্টে আছে b স্কয়ার, নিচের পার্টটাতে আছে r স্কয়ার। তো 2 টা হোল টু দি পাওয়ার 2 টা যদি বাইরে চলে আসে, 2 2 কাটাকাটি চলে গেলে আমরা CAB এর মানটা কি পাবো, পাই কে ডিভাইডেড বাই ln b বাই r ফ্যারাডে পার মিটার। এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের ইকুয়েশন। বুঝতেছি কথা? জি ম্যাম। জি বলেন। কিছু না ম্যাম, জি ম্যাম বলছে। ও আচ্ছা, জি ম্যাম বলছে। ওকে, তাহলে আমরা এখান থেকে CAB বের করলাম। CAB মানে হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দুইটা চার্জ একটা সিঙ্গেল ফেজ সিস্টেমের মধ্যে আমাদের কি পরিমাণ ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে সেটা আমরা বের করছি CAB টার্মটা দিয়ে, which is pi k divided by ln b by r। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এইখানে কি কি টার্ম আছে, কে দিয়ে আমরা বুঝাচ্ছি মিডিয়ামটার পারমিটিভিটির কথা, ক্যাপিটাল ডি দিয়ে বুঝাচ্ছি আমাদের যে দুইটা চার্জ সেই দুইটা চার্জের মধ্যবর্তী ডিসটেন্স, এবং আর দিয়ে আমরা বুঝাচ্ছি এই কন্ডাক্টর গুলোর রেডিয়াস কতটুকু। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এই সিস্টেমটা তখনই ভ্যালিড যখন যে দুইটা কন্ডাক্টর আমরা ব্যবহার করছি সেই দুইটা কন্ডাক্টরের রেডিয়াস সমান। ঠিক আছে, এবং সেই রেডিয়াসটা হচ্ছে r। ইন দ্যাট কেস আমাদের ক্যাপাসিটেন্সের মানটা পাচ্ছি পাই কে ডিভাইডেড বাই ln b ডিভাইডেড বাই r। এটুকু পর্যন্ত বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাইলে আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে CN। CN বলতে আমরা বুঝাচ্ছি ক্যাপাসিটেন্সের একটা পয়েন্ট থেকে নিউট্রাল পর্যন্ত ক্যাপাসিটেন্সের মান কত সেটা। একটা পয়েন্ট থেকে নিউট্রাল বলতে আমরা কি বুঝাচ্ছি, আমরা কিছু সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের কথা মনে আছে আপনাদের? না ম্যাম। আচ্ছা, ধরেন এখানে 12 ভোল্ট আছে, এখানে মাঝখানে টোটালটা হচ্ছে 12 ভোল্ট আছে। এই মাঝখানে যদি আমি একটা প্রান্ত তৈরি করি, তাহলে এই জিনিসটাকে আমি কয়টা ভাগে ভাগ করে ফেললাম, দুইটা ভাগে ভাগ করে ফেললাম না? এই জিনিসটাই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের বেসিক। ঠিক আছে, আপনারা তারপর সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটা একটু দেখবেন, আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আমরা যদি এই যে লাইনটা নিচ্ছি এই লাইনটার মাঝখান দিয়ে যদি আমরা একটা নিউট্রাল পয়েন্ট আনি, সেক্ষেত্রে যে CAN ক্যাপাসিটেন্স পাবো সেটার মান কত হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এটার জন্য আপনারা নিজেরা যেটা করবেন, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ভুলে যাওয়ার কথা না, আপনারা মনে আছে হয়তো, একবার একটু দেখলেই মনে পড়বে। তো সেটা একটু দেখবেন যে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের কনসেপ্ট আসলে কি, মাঝখান দিয়ে কিভাবে নিউট্রাল আসে। ঠিক আছে, এইটুকু যতটুকু বললাম এইটুকু কি বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে সবার? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। ম্যাডাম, জি বলেন। লাইটটা একটু ক্লাসরুমে দিয়ে দিন, গুগল ক্লাসরুমে।